সকলে প্রস্তুত হন এয়ারপোর্টে যাওয়ার জন্য, শেখ হাসিনাকে রিসিভ করার জন্য। খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবে, হয়তোবা খুব শীঘ্রই ডাক আসবে। সকলে এয়ারপোর্টে আসুন, আমি কালকেই বাংলাদেশে ফিরে আসছি। তাহলে শেখ হাসিনা কবে ফিরবেন, কখন ফিরবেন, কিভাবে ফিরবেন সেটা খুব পরিষ্কার। তখন সত্যি বিমানবন্দরে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল, যারা আওয়ামী লীগের নেত্রী হিসেবে শেখ হাসিনাকে বরণ করে নিতে ওই প্রতিকূল সময়েও বিমানবন্দরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এখন বিভিন্ন কূটনৈতিক মহল বলছেন, বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর কার্যক্রম বলছে, তারা যেসব পদক্ষেপ নিচ্ছে, শেখ হাসিনাকে স্বমহিমায় বাংলাদেশে ফেরানোর আয়োজনেই এখন ব্যস্ত নাকি অনেকে। এই তালিকায় এতদিন আমরা শুধু ভাবতাম যে নয়াদিল্লি আছে, শোনা যাচ্ছে এখন আরো অনেকেই এই তালিকায় সামিল হচ্ছেন। সবচেয়ে বড় কথা, দেশের মধ্যে এক ধরনের ঢেউ উঠিয়েছে। কি ঢেউ? এই ঢেউ হচ্ছে তারা শেখ হাসিনাকে চায়, আবার চায়। হঠাৎ করেই ডক্টর ইউনূসের এই সরকারের মধ্যে এক অজানা ভয় চেপে বসেছে। সেই অজানা ভয়ে ডক্টর ইউনূসের সরকার এখন রীতিমতো আতঙ্কিত। সরকারকে বা তার ক্ষমতার মসনদকে যে টালমাটাল পরিস্থিতি করে ফেলেছে একটা ভয়ভীতি দেখিয়ে, ভয়টা তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে পেয়েছে এই সরকার, তাই তো? সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই। শেখ হাসিনা কবে ফিরবেন, কখন ফিরবেন, কিভাবে ফিরবেন সেটা খুব পরিষ্কার। সেই নকশা অনুযায়ী কাজ করছেন, যে কারণে আওয়ামী লীগের কয়েকশো লোকের মিছিল দেখলেও, কিংবা এমনকি 10, 15, 25 জনের মিছিল, তা নিয়ে অন্য সভায় বসে হাসাহাসি করা যায় বটে, কিন্তু পুলিশ কেন এদের কেউ ধরতে পারছে না, কিভাবে মিছিল হতে পারছে, এই নিয়ে আতঙ্ক কিছুতেই কাটছে না। কারণ শেখ হাসিনা জানেন, দলটাকে সংগঠিত করতে হবে, দলকে ঘুরে দাঁড়াতে হবে, রাজপথ দখলে নিতে হবে, নির্বাচনী প্রক্রিয়ায় দলকে ফিরতে হবে, এবং তারপর দলের নেত্রীর বাংলাদেশে ফেরার, দেশে ফেরার ব্যবস্থা হবে। 75-এ কি হয়েছিল? 75-এ দেখেন, বঙ্গবন্ধু হত্যার পর প্রত্যাশা করেছিল একটি পক্ষ যে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে, আওয়ামী লীগের রাজনীতি ঘুরে দাঁড়ালো, কিন্তু আওয়ামী লীগের নেতা, তৃণমূলের কর্মী এবং আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতৃবৃন্দের এক উদ্যোগেই। এবং সে সময় দেখেন আওয়ামী লীগ দুভাগ হয়ে গেল বটে, আব্দুল মালেক উকিল এক ভাগ আর অন্যদিকে মিজানুর রহমান চৌধুরীর ভাগ, কিন্তু দুভাগই 79 সালে প্রথম যখন নির্বাচনের সুযোগ পাওয়া গেল, 75-এ বঙ্গবন্ধু হত্যার পর অবশেষে 79 সালে এসে যখন জিয়া নির্বাচন দিলেন, তখন আওয়ামী লীগের দুটো ভাগে কিন্তু নির্বাচনে অংশ নিল। তার মানে ততক্ষণে তারা নির্বাচনী প্রক্রিয়ায়, রাজনৈতিক প্রক্রিয়ায় অংশীদার এবং সক্রিয় হয়ে উঠেছে, এবং এমন দুর্দিনেও সেই দুভাগ মিলে প্রায় 30% বেশি ভোট পেল। আর 81 সালে দলের কাউন্সিলে এসে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দই, মানে তখন যারা আওয়ামী লীগকে দেখছিলেন, তারাই সিদ্ধান্ত নিলেন যে আওয়ামী লীগ সভানেত্রী পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে নিয়ে আসতে হবে, যিনি দিল্লিতে তখন নির্বাসিত জীবন যাপন করছিলেন। এবং 81 সালের মে মাসে, তারপর যখন শেখ হাসিনা এলেন দলীয় সভানেত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর, দলের সিদ্ধান্তে যে দলের নেতৃত্বে তিনিই থাকবেন, তখন যখন তিনি এলেন, তখন যেই বিষয়টি আতঙ্কিত করে তোলে এখন, যে যেদিন শেখ হাসিনা ফিরবেন লাখ লাখ লোকের সমাবেশ হয়ে যাবে আর শেখ হাসিনা এসে নামবেন, ওই ছবিটা যে শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষের মাথায় ঘোরে, তার কারণ হচ্ছে 81 সালের মে মাসে শেখ হাসিনা যখন এসেছিলেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির দায়িত্ব নিতে, তখন সত্যি বিমানবন্দরে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল, যারা আওয়ামী লীগের নেত্রী হিসেবে শেখ হাসিনাকে বরণ করে নিতে ওই প্রতিকূল সময়েও বিমানবন্দরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। কাজেই শেখ হাসিনা জানেন একটা প্রসেস আছে, একটা প্রক্রিয়া আছে, এবং সেই প্রক্রিয়ার প্রথম ধাপ দলকে সংগঠিত করা, রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক প্রক্রিয়ার অধিকার আদায় করে নেওয়া, এবং নিষিদ্ধ বলে আন্ডারগ্রাউন্ডে চলে না গিয়ে নিষিদ্ধ হওয়ার পরেও একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ্য থেকে বরাবরের মতো আওয়ামী লীগ যেভাবে দশকের পর দশক রাজনীতি করে এসেছে সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতে, সেই পরিস্থিতিতে রাজনীতি করে যাওয়া, এবং যত ছোট পরিসরেই হোক সেই রাজনীতিটা করতে গিয়ে একরকমের ডিস্টারবেন্স ক্রিয়েট করা রাজনৈতিক প্রতিপক্ষর মনে, এবং কিছুতেই রাজনৈতিক প্রতিপক্ষকে ভুলতে না দেওয়া যে আওয়ামী লীগ আছে, শেখ হাসিনা আছে, এবং আওয়ামী লীগ ফিরে আসতে পারে যে কোনো সময়ে, এবং আওয়ামী লীগ রাজপথে বড়সড় ভাবে ফিরে এলেই শেখ হাসিনাও ফিরবেন। শেখ হাসিনা তার সাক্ষাৎকারগুলোতে একেবারে সে কথাটাই বলেছেন। কাজেই তাকে যখন প্রশ্ন করেছে রয়টার্স যে আপনার পুত্র সজীব ওয়াজিদ জয় তো ডিসেম্বরের সাক্ষাৎকারে আমাদের বলেছিলেন যে তাকে আহ্বান জানানো হলে তিনি দলের দায়িত্ব নিতে পারেন, আপনি দলের দায়িত্বের বিষয়ে কি ভাবেন, এমন একটা প্রশ্নের জবাবে তাই শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ তো কোনো ব্যক্তি বা পরিবারের উপর নির্ভরশীল নয়। আওয়ামী লীগ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে থাকবে, সরকারি দল বা বিরোধী দল যে কোনো ভূমিকাতেই হোক তাদেরকে তারা থাকবে, এবং সেটা কোনো ব্যক্তি বা পরিবারের উপর নির্ভরশীল নয়, এবং
আমাদেরকেই এর নেতৃত্ব দিতে হবে এমন কোনো কথা নেই। কারণ শেখ হাসিনার 81 সালের ফেরাটা মনে করুন, দল সিদ্ধান্ত নিল, দল প্রথমে রাজপথে গুছিয়ে উঠলো, দল নির্বাচনী প্রক্রিয়ার অংশ হলো এবং তারপর দল সিদ্ধান্ত নিল যে শেখ হাসিনাকেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিতে হবে এবং তারপর বিরাট সম্বর্ধনায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেন। কাজে এই প্রক্রিয়াটা, রাজনৈতিক যে প্রক্রিয়াটা, মানে এটা তো কোনো সামরিক শাসক এসে দেশ দখল করে নিলেন, তারপর হ্যানা ভোট দেওয়ালেন এবং তারপর সেই ভোটের ভিত্তিতে আপনি একটা রাজনৈতিক দল গঠন করে ফেললেন, ব্যাপারটা তো এমন নয়। কাজেই স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে যে শেখ হাসিনা নিরলস এবং সক্রিয়ভাবে থাকছেন, সেটা তার রাজনৈতিক প্রতিপক্ষকে ভীষণভাবে উদ্বিগ্ন করছে। এবং সে কারণে মানে বুধবার দিন তার 3 আন্তর্জাতিক শীর্ষ গণমাধ্যমে সাক্ষাৎকার বের হওয়ার আগের দিন কি ঘটেছিল আপনারা অনেকেই যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তারা নিশ্চয়ই খেয়াল করেছেন। মঙ্গলবার রাতে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের ছবি দিয়ে ছড়িয়ে দেওয়া হলো যে শেখ হাসিনা নাকি মারা গেছেন দিল্লির সামরিক হাসপাতালে। এবং শেখ হাসিনা মারা গেছেন এই খবরটা আসলে কেন ছড়িয়ে দিতে হয়? কারণ ওই যে বললাম, শেখ হাসিনা আর কথা বলবেন না, শেখ হাসিনা আর ভারত থেকে ফিরবেন না, শেখ হাসিনাকে কথা বলা বন্ধ করতে হবে ভারত সরকারের। এই প্রত্যেকটা প্রক্রিয়া হয় শেখ হাসিনাকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য। কিন্তু বিবিসি বাংলা এখন লিখছে যে যখন এই খবর ছড়িয়ে দেওয়া হলো তখন শেখ হাসিনা ঝালকাঠির আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সভা করছিলেন। এবং মানে তার মানে এই নেত্রীকে কি আপনার মনে হয় যে তিনি ভাবছেন তিনি আর কখনো ফিরবেন না? মানে তিনি দল সংগঠনের বিষয়ে নিরলস ভূমিকা রাখছেন। তো সেই নেত্রী কি বলছেন? তখন একটা অডিও বার্তা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে বলে বিবিসি বাংলায় লিখছে এবং সেখানে আওয়ামী লীগের সেই ভেরিফাইড ফেসবুক পেজের বার্তায় শেখ হাসিনা বলেছেন, আমি সুস্থ আছি, আমার তো দেশকে উদ্ধার করতে হবে। এবং তিনি বলছেন যে নেতাকর্মীদের মন ভেঙে দেওয়ার জন্য এমন খবর প্রচার হয়ে যায়। এবং বিবিসি বাংলায় তখন লিখছে যে ওই অডিওতে এমন কথা শোনা যায় যে এর মধ্যে কিন্তু শেখ হাসিনার মৃত্যুর খবর, তার জানাজার সময় টময় সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর শেখ হাসিনা বসে তখন ঝালকাঠির নেতাকর্মীদের সঙ্গে সভা করছেন। তো তখন যে অডিও বার্তাটা তিনি দিয়েছেন সেখানে বিবিসি লিখছে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে, একটা কথা বলে রাখি, আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমি খুব অসুস্থ, আমি ইত্যাদি। না, আমি অসুস্থ হতে যাব কেন? আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে, আমি খুব ভালোভাবেই সুস্থ আছি। এসব কথা বলে আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে। শেখ হাসিনা এই যে দেশকে উদ্ধার করতে হবে, তার ইংরেজি সাক্ষাৎকারগুলোতেও এই কথাটা খুব পরিষ্কার করে বলেছেন। 3টি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা, সেই 3টি সাক্ষাৎকারই শেখ হাসিনা পরিষ্কারভাবে এই কথাটা কিন্তু বলেছেন যে বাংলাদেশে সংবিধানের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, রিস্টোরিং ডেমোক্রেসির যে লড়াই, সেই লড়াইয়ে তিনি অঙ্গীকারাবদ্ধ। তাহলে শেখ হাসিনা কবে ফিরবেন, কখন ফিরবেন, কিভাবে ফিরবেন? আমার মনে হয় শেখ হাসিনার 3টি সাক্ষাৎকার পড়লে সেটা খুব পরিষ্কার। শেখ হাসিনা ফিরবেন রাজনৈতিক বিজয় অর্জনের মাধ্যমে এবং সেই বিজয় রাজনৈতিক প্রক্রিয়ায় রাজপথে আন্দোলনের মাধ্যমে তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদেরই যে অর্জন করতে হবে, সেখানে যে ব্যক্তি বা পরিবার কোনো বিষয় নয়, এই প্রত্যেকটা বিষয় অত্যন্ত পরিষ্কার করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ফিরবেন যখন 81 সালের মতো তার দল প্রস্তুত হবে আবারও তাকে স্বাগত জানাতে রাজপথে নেমে আসতে। এত কিছুর পর তো আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনা অপান্তীয় হয়ে যাওয়ার কথা, প্রকৃত অত্যাচারী শাসক হিসেবে অগ্রহণযোগ্য হয়ে ওঠার কথা। কোনো আন্তর্জাতিক গণমাধ্যম তার সাক্ষাৎকার নেবে, এটি তো হওয়ার কথা নয়, আসলে অস্বীকার করার কথা। কিন্তু হলো কি? হলো তো ঠিক উল্টোটা। বরং কি দেখা যায়, প্রধান উপদেষ্টা ইউনূস আজকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যখন যান, সাক্ষাৎকার দেন, তার অনেক বক্তব্য বাউন্স ব্যাক করে, নানান বিতর্ক সৃষ্টি হয়। প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি খেয়ে হারিয়ে ফেলেন। এই কথার জাদুকর, কথা খুঁজে পান না, প্রশ্নের ফাঁদে আটকে যান। চেতাম হাউসে বলেন আর সাংবাদিক মেহেদী হাসান বলেন বা যেখানেই বলেন না কেন, তিনি কিন্তু বারবার বিব্রত হয়েছেন। মনে হতে পারে যে আমি তার পক্ষে কথা বলছি, না, আমি আপনাদেরকে সতর্ক করছি, আপনারা বুঝুন। বুঝলে কি লাভ হবে সেটি আপনাদের পকেটে যাবে, আমার পকেটে যাবে না। বরং এখন বিভিন্ন কূটনৈতিক মহল বলছেন, বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর কার্যক্রম বলছে, তারা যেসব পদক্ষেপ নিচ্ছে, শেখ হাসিনাকে স্বমহিমায় বাংলাদেশে ফেরানোর আয়োজনেই এখন ব্যস্ত নাকি অনেকে। এই তালিকায় এতদিন আমরা শুধু ভাবতাম যে নয়াদিল্লি আছে, শোনা যাচ্ছে এখন আরো অনেকেই এই তালিকায় সামিল হচ্ছেন। সবচেয়ে বড় কথা, দেশের মধ্যে এক ধরনের ঢেউ উঠে গেছে। এটি আপনাদের দেখতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কি ঢেউ? এই ঢেউ হচ্ছে তারা শেখ হাসিনাকে চায়, আবার চায়। এই ঢেউ শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে আল্লাহ মালুম। শেখ হাসিনা যে স্বমহিমায় ফিরবার পথ তৈরি করছেন, তারই প্রথম পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক মিডিয়ায় মুখ খুলেছেন। এটাই তাকে আবারও আন্তর্জাতিক মঞ্চে নিজের বক্তব্য এবং অবস্থান নিয়ে দাঁড়াতে সাহায্য করবে, এমনটা বিশ্লেষকরাই বলছেন। এর পরের খেলা নিশ্চিতভাবেই খেলবে ভারত, এটি আমিও মনে করি। এবং গোল দেওয়ার পরে, গোল একটা হবে, গোল দেওয়ার পর হাততালি দেবে কে জানেন? হাততালি দেবে আর সিটি বাজাবে বাংলাদেশের আপামর জনগণ, যারা ওই ঢেউ তুলেছে, যারা এখন শেখ হাসিনাকে চায়। আপনাদের সীমাহীন ব্যর্থতার কারণে, অযোগ্যতার কারণে, অথর্বতার কারণে।
আমার কথায় কারো খারাপ লাগতে পারে, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু যারা রাজনীতি করে দেশের চেহারা বদলাতে চান, মানুষের ভাগ্য বদলাতে চান, কিন্তু আগামীকাল কি হবে, পরশু কি হতে পারে তা আজকে অনুধাবন করতে পারেন না, এই দূরদৃষ্টি যাদের নেই, এমন অকাল কুষ্মাণ্ড রাজনীতিক দিয়ে বাংলাদেশের আসলে কিচ্ছু হবে না। আমি কিচ্ছু বলতে পারতাম, ব্যঙ্গ করেই বললাম কিচ্ছু হবে না। শেষ করি, বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝে হাসিনার সাক্ষাৎকার এবং দেশে ফেরার শর্ত নতুন করে বেশ কিছু আলোচনার জন্ম দিয়েছে। এখন সকলের নজর আগামী নির্বাচন এবং রাজনৈতিক সমীকরণের দিকে যে আওয়ামী লীগ কি ফিরবে ভোটের ময়দানে, তাদের ফিরতে দেওয়া হবে, শেখ হাসিনা কি ফিরবেন নিজের মাতৃভূমিতে, সময়ই হয়তো এর উত্তর দেবে। তবে আমি আগেও বলেছি, হাসিনা যদি একবার সেভাবে ডাক দেন তার নেতাকর্মীদের, ইউনূস সরকার, তার পুলিশ, তার সেনাবাহিনী কেউই পরিস্থিতি সামাল দিতে পারবে না। অতএব সাধু সাবধান, সময় বয়ে যাচ্ছে। হঠাৎ করেই ডক্টর ইউনূসের এই সরকারের মধ্যে এক অজানা ভয় চেপে বসেছে। সেই অজানা ভয়ে ডক্টর ইউনূসের সরকার এখন রীতিমতো আতঙ্কিত। এই ডক্টর ইউনূসের সরকার বলেছিল না 2026-এর ফেব্রুয়ারিতে তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিবে। বাট সেই অজানা ভয় ডক্টর ইউনূসের মধ্যে এতটাই আতঙ্ক ছড়িয়েছে, তারা এতটাই জবুথবু অবস্থার মধ্যে পড়েছে যে ডক্টর ইউনূসের সরকার নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। ডক্টর ইউনূসের সরকার নিজেরাই এখন অনিশ্চিত যে তাদের পক্ষে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা আদৌ সম্ভব কিনা। একটা সরকারের পক্ষে অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে হলে যেই পরিমাণ ক্যাপাবিলিটি, সক্ষমতা, দক্ষতা, জনগণের সমর্থন প্রয়োজন, এগুলো ডক্টর ইউনূসের সরকারের মধ্যে বর্তমানে আদৌ আছে কিনা তারা নিজেরাই সন্দিহান, তারা নিজেরাই জানেন না। হ্যাঁ, ডক্টর ইউনূসের সরকার এখন এতটাই ভীত, সন্ত্রস্ত, এতটাই দুর্বল হয়ে পড়েছে, তাদের বক্তব্যে তাই মনে হচ্ছে। তো কোন এমন বিশাল শক্তি বা দল যারা ডক্টর ইউনূসের উপরে এই ধরনের চাপ প্রয়োগ করেছে বা তাদেরকে ভীত সন্ত্রস্ত করে ফেলেছে, এটা বুঝতে হলে দর্শক শ্রোতা, গতকালকের ডক্টর ইউনূসের একটি বক্তব্যকে একটু পর্যালোচনা করা প্রয়োজন। গতকালকে ডক্টর ইউনূস বলেছেন যে নির্বাচনকে বানচাল করার জন্য দেশের বাহির থেকে এবং দেশের মধ্যে পরিকল্পনা চলছে, প্ল্যান চলছে, যে কোনো সময় আমাদের উপরে আক্রমণ হতে পারে। হ্যাঁ, ডক্টর ইউনূস আক্রমণের কথা বলেছেন। তো কোন সেই বিশাল শক্তি, সেই অজানা শক্তি যারা নির্বাচনকে বানচাল করার জন্য দেশের বাহির থেকেও প্রচেষ্টা করছে, দেশের ভেতরেও প্রচেষ্টা করছে, এবং ডক্টর ইউনূস তার সরকারের উপরে বা সেই নির্বাচন ব্যবস্থার উপরে আক্রমণ হতে পারে বলে শঙ্কার মধ্যে রয়েছে। যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে বেশ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বেশ কয়েকটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে দাবি তোলা হয়েছিল যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে বা আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছিল সেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এরপরে গতকালকে দেখলাম একই দিনে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে শেখ হাসিনা বেশ অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে। আমি জাস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু তুলে ধরি। শেখ হাসিনা বলেছেন আগামীর নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে তাহলে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে সেই নির্বাচন বা ভোট বর্জন করবে। এটা খুবই অ্যালার্মিং এবং সিগনিফিকেন্ট একটা নিউজ, তথ্য। দর্শক শ্রোতা, সাধারণভাবে স্বাভাবিকভাবে আপনাদের মনে হতে পারে যে এই আওয়ামী লীগ তারা তো এখন পতিত, তারা তাদের রাজনৈতিক কার্যক্রমের উপর একটা নিষেধাজ্ঞা দেওয়া, তারা নির্বাচনে আসলেই বাকি আর না আসলেই বাকি। না, বিষয়টাকে এভাবে স্বাভাবিকভাবে নেওয়া যাবে না। এর মধ্যে খুবই সিগনিফিকেন্ট কিছু ইস্যু আছে। এর পূর্বে আমি অনেক আলোচনায় বলেছি, আবার যদি ছোট্ট করে বলি, ধরুন আওয়ামী লীগ ঘোষণা দিয়ে এই নির্বাচন বয়কট করলো, অপরদিকে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে। যদি নির্বাচনের আগে তাদেরকেও নিষিদ্ধ করা হয় বা তাদেরকে নির্বাচনে আসতে দেয়া না হয়, তাহলে জাতীয় পার্টিও নির্বাচন বয়কট করবে। তো আওয়ামী লীগ, জাতীয় পার্টি যদি ঘোষণা দিয়ে নির্বাচন বয়কট করে, তাদের কোনো ভোটার যদি ভোট কেন্দ্রে না যায়, যদি নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনের কাস্টিং ভোটের পার্সেন্টেজ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? ডক্টর ইউনূসের সরকার বলছে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিবে। সেই গ্রহণযোগ্য জাতীয় পর্যায়েও হতে হবে, আন্তর্জাতিক পর্যায়েও হতে হবে। ভোটের কাস্টিং এর পার্সেন্টেজ যদি তুলনামূলকভাবে কম হয়ে যায়, সেটা আন্তর্জাতিক মহল তো দূরের কথা, জাতীয় পর্যায়েও কতটুকু গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, এই জন্যই বলছি যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে বেশ অনেক জায়গা থেকে আমি একটা প্রশ্ন পেয়েছি যে শেখ হাসিনার মুখে কি অবাধ, সুষ্ঠু নির্বাচন বা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া, ভোট বর্জন করা, এই কথাগুলো শোভা পায়? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে। যেই শেখ হাসিনা নিজে তিনটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, তিনি সুষ্ঠু নির্বাচনের কথা আসলে কোন মুখে বলে? যাই হোক, এটা একটা ডিফারেন্ট ইস্যু, এটা নিয়ে বড় একটা আলোচনা পৃথক সময় পেলে, সুযোগ পেলে আমি করবো, এখন আর আলোচনা না বাড়াই। তো আপাতত আমরা বুঝলাম যে দেশের বাহির থেকে নির্বাচনকে বানচাল করার জন্য ডক্টর ইউনূস যে সংকেত দিলেন, তার মানে তিনি আসলে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের এই শক্তিকেই মিন করেছে। ডক্টর ইউনূসের সরকারকে বা তার ক্ষমতার মসনদকে যে টালমাটাল পরিস্থিতি করে ফেলেছে একটা ভয়ভীতি দেখিয়ে, ভয়টা তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে পেয়েছে এই সরকার, তাই তো? আচ্ছা, এবার আসি দেশের মধ্যে কারা নির্বাচন বানচালের জন্য চেষ্টা করছে। আন্তর্জাতিক মহল থেকে যদি
আওয়ামী লীগ এই সমর্থন পায় বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে বা মানবাধিকার সংস্থা থেকে, তাহলে দেশের মধ্যে নির্বাচন বানচালের জন্য আওয়ামী লীগ চেষ্টা করবে, আওয়ামী লীগের সমর্থকরা চেষ্টা করবে, নেতাকর্মীরা চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। বা এর লক্ষণ মাঠে দেখা যাচ্ছে, একের পর এক আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হচ্ছে এবং সেটা দিন দিন বেড়েই চলছে। বা আজকে যেটা বাস্তবে দেখা গেল চট্টগ্রামের স্টেডিয়ামে খেলার মাঠে, সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধা বা জুলাই পক্ষের যারা তাদের উপরে আক্রমণ করা হলো। তো এগুলো তো কিছুটা সেই ইঙ্গিতই বহন করে আসলে, বা দিন দিন এটি বেড়ে চলতে পারে সামনের নির্বাচন যতটাই ঘনিয়ে আসবে ততটা। এছাড়াও নির্বাচনকে বানচাল করার জন্য সবচেয়ে বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে জুলাই সনদকে কার্যকর করার জন্য, বাস্তবায়ন করার জন্য গণভোট। আজকে সারাদিন সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ না এই একটা জরিপ চললো, এখনো চলছে, কারা হ্যাঁ এর পক্ষে কারা না এর পক্ষে, অর্থাৎ গণভোট। বিএনপি চাচ্ছে নির্বাচনের দিন একত্রে হোক, আর জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দল চাচ্ছে যে আগে হবে নির্বাচনের নভেম্বর মাসে। তো আগে গণভোট হোক, এর হায় কারা না এ কারা তাই নিয়ে জরিপ চলতেছে একের পরে। তো যারা আগে চাচ্ছে গণভোট, তাদের পক্ষ থেকে জামাতের নায়েবে আমির আজকে ডিরেক্ট এভাবেও বলে দিলেন যে গণভোটকে নভেম্বরে করতে গিয়ে যদি জাতীয় নির্বাচন পিছিয়ে যায় তো যাক। তাহলে এটা দিয়ে কি ইঙ্গিত পাওয়া গেল যে তাহলে যারা আগে গণভোট চাচ্ছে তারা নির্বাচন পিছিয়ে যাওয়ার পক্ষে? এটাও নির্বাচন বানচাল করার একটা ইঙ্গিত কিনা? বা এই শক্তিটির দ্বারাই কিন্তু সেনা দপ্তরে তাদের একটা আধিপত্য বিস্তার করার লক্ষ্যে, মানে যেই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হলো, গ্রেপ্তার হলো, বিচার চলমান, সেখানে নিজেদের মতাদর্শের সেনা কর্মকর্তাদেরকে পদায়ন করে নিজেদের মতাদর্শের একটা সেনাবাহিনীকে নিজেদের কবজায় নিয়ে আসা, সেনা পরিবেশটাকে নিজেদের পক্ষে নিয়ে আসা, সেই প্রচেষ্টাও তো চলছে রাজনীতির মাঠে। এর পূর্বে আমি আলোচনা করেছিলাম। এই ওভারঅল যে আলোচনা করলাম ডক্টর ইউনূসের বক্তব্য ধরে যে নির্বাচন বানচাল কারা করতে চাচ্ছে, আওয়ামী লীগ দেশের বাহিরে দেশের ভেতরে তারা প্রচেষ্টা চালাচ্ছে। একটা শক্তি পেলাম, আরেকটা শক্তি যেটা পেলাম যে গণভোটকে আগে চাচ্ছে, এরপরে সেনানিবাসে নিজেদের মতাদর্শের ওখানে একটা নিজেদের কবজায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। তো এই শক্তিটাও যে নির্বাচন পিছিয়ে গেলে তাদের মাথা ব্যথা নেই বলছে, তারা কি নিজেদের ইচ্ছায় বলছে, নিজেদের প্রয়োজনে, নিজেদের রাজনৈতিক চিন্তাধারা থেকে, না এদের উপরেও আসলে ওই আওয়ামী লীগের প্ল্যানই ভর করছে? তারাও আসলে আওয়ামী লীগের পক্ষ হয়েই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য বা নির্বাচনটাকে বানচাল করার জন্য মাঠে নামছে কিনা? ডক্টর ইউনূসের সরকার যেই ভয়ে এখন আতঙ্কিত, যেই ভয়ে ডক্টর ইউনূসের ক্ষমতার গদি, ক্ষমতার মসনদ এখন টালমাটাল পরিস্থিতি, এই ভয়টা তাহলে টোটালি আওয়ামী লীগের পক্ষ থেকে আসছে। তার মানে এই চাপ, এই ভয়, এই শঙ্কা আওয়ামী লীগের পক্ষ থেকেই তাহলে সরকার পাচ্ছে। সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই।